প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকের নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি নাজমুল সাকিব। প্রিয় দর্শক, বাংলা চলচ্চিত্রের সবচেয়ে বিতর্কিত এবং সমালোচিত নায়িকা পরীমণি আবারও আলোচনায় এসেছেন। এবার তিনি আলোচনাতে আসলেন টাঙ্গাইলে তাকে একটি শোরুম উদ্বোধন করতে না দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে, এবং এই ঘটনার পরপরই ডক্টর ইউনূসের অন্তর্বর্তী সরকারের সমালোচনা করে পরীমণি ফেসবুকে একটি স্ট্যাটাসও দিয়েছেন। উক্ত স্ট্যাটাসে পরীমণি দাবি করেন, স্বাধীন এই দেশে তারা নাকি নিরাপদ নন এবং ধর্মের দোহাই দিয়ে নাকি ডক্টর ইউনূসের সরকার কোনো কিছু প্রমাণ করতে চলেছেন। তার এই স্ট্যাটাস পতিত স্বৈরাচার আওয়ামী লীগের অনেকেই শেয়ার করেছে এবং এটাকে পুঁজি করে দেশ মৌলবাদীদের দখলে চলে যাচ্ছে এমন একটা বয়ান তৈরি করার অপচেষ্টা করছেন। শুরুতে একটি বিষয় আমি পরিষ্কার করতে চাই, প্রিয় দর্শক। পরীমণি বা মেহজাবিনদের মতো যারা শিল্পী রয়েছেন তাদের শোরুম উদ্বোধন বা শিল্প সংস্কৃতির সাথে সম্পর্কিত কোনো কাজেই বাধা দেওয়ার পক্ষে নই আমি। আমি এই নতুন বাংলাদেশে জামায়াত, শিবির, বিএনপি, হেফাজত নির্বিশেষে সকল মতের এবং সকল ধরনের মানুষের নিজ নিজ কর্মের সহাবস্থান দেখতে চাই। আমি ধর্মীয় ওয়াজে যারা বাধা দেয় সেটাকেও আমি যেভাবে নিন্দা জানাই, ঠিক একইভাবে যারা শিল্পকলা চর্চা করছেন তাদের কাজেও যারা বাধা জানান সেটাকেও আমি নিন্দা জানাই। দেশটাকে সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ হিসেবে আমি দেখতে চাই, যাতে আমাদের শত্রু রাষ্ট্র হিসেবে পরিচিত যেই ভারত, সেই ভারত যাতে আমাদের দেশকে নিয়ে কোনো সাম্প্রদায়িক কার্ড খেলতে না পারে। তো প্রিয় দর্শক, পরীমণি 2021 সালে মাতাল হয়ে বোট ক্লাবে কি ঘটনা ঘটিয়েছিল সেটা আপনারা সকলেই জানেন। ওই সময়ের দায়েরকৃত মামলায় অসুস্থতার দোহাই দিয়ে বারবার আদালতে হাজির না হয়ে তিনি ক্রমাগত আদালত অবমাননা করে চলেছিলেন। অথচ কিছু প্রগতিশীল সুশীল পরীমণির বিরুদ্ধে পূর্ব নির্ধারিত চার্জশিট গঠনের দিনে যখন তার বিরুদ্ধে এই গ্রেপ্তারি পরোয়ানার নির্দেশটি জারি হলো, সেটাকে তখন তারা ফেসবুক স্ট্যাটাসের সাথে গুলিয়ে ফেলল। আইন নাকি আইনের গতিতে না চলে পরীমণির ফেসবুক স্ট্যাটাসের গতি প্রকৃতি দেখে চলছে, এমন স্ট্যাটাসও কিছু কিছু সুশীল আতেল ফেসবুকে পোস্ট করেছেন। তো এইসব আতেলদের জন্য আমি আজ পরীমণির কিছু পর্দা ফাঁস করতে চাই। যেসব আতেল বলছেন যে পরীমণির সাথে অন্যায় হচ্ছে, পরীমণি নিজেও নিজেকে ভিকটিম দাবি করে চলেছেন এবং তিনি বলছেন যে অন্যায় দেখলে তিনি নাকি আমৃত্যু কথা বলবেন। তো সেই পরীমণি নিজেও কতটা ন্যায় নীতি মেনে চলেছেন তার এই জীবনে, তার কিছুটা ধারণা আমি আজ আপনাদের দিতে চাই। তো প্রিয় দর্শক, অত্যন্ত অ্যাম্বিশাস লাইফ লিড করতে চাওয়া পরীমণির অর্থের জন্য এমন কোনো জঘন্য কাজ নেই যা তার দ্বারা করা সম্ভব হয় না। 2021 সালে এই পরীমণিকে কুখ্যাত ভূমিদস্যু বসুন্ধরা গ্রুপের এমডি সায়েম সোবান আনভির ভাড়ায় খাটাতে দুবাইতে নিয়ে যান। আনভিরের অতিথি হয়ে দুবাই গিয়ে পরীমণি আনভিরের প্রাইভেট ইয়াটে একাধিক ছবি তুলে সে সময় নিজের ফেসবুকেও পোস্ট করেছিলেন। প্রিয় দর্শক, স্ক্রিনে আপনারা পরীমণির যেসব ছবি দেখতে পাচ্ছেন এগুলো সবই আনভিরের ব্যক্তিগত ইয়াটে তোলা হয়েছিল। ওই সময় আনভির পরীমণিকে সাপ্লাই দিয়েছিল সাবেক আওয়ামী এমপি নারী লিপসু এইচবিএম ইকবালের কাছে, এবং ইকবালকে ব্ল্যাকমেইল করার জন্য আনভির পরীমণির সাথে ইকবালের কিছু একান্ত মুহূর্তের ছবি গোপনে তুলে রেখেছিল, যার একটি এখন হয়তো আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এইচবিএম ইকবালের সাথে পরীমণির এই ছবিটি আনভিরের ইয়াটেই লাঞ্চ করার সময় তোলা হয়েছিল। শুধু এইচবিএম ইকবালই নয়, ওই একই দুবাই সফরে পরীমণিকে আনভির সাপ্লাই দিয়েছিল শেখ হাসিনার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলের তৎকালীন স্বামী খন্দকার মাসরুর হোসেন মিতুর কাছে। মিতু পরীমণির সাথে দুবাইয়ের বিলাসবহুল আরমানি হোটেলে একান্তে সময় কাটিয়েছিল এবং পরীমণি নিজেও সে সময় আরমানি হোটেলের ভেতর থেকে এরকম একাধিক ছবি ফেসবুকে পোস্টও করেছিল। পরীমণিকে পুতুলের সাবেক স্বামী মিতু লাক্সারি ব্র্যান্ড লুই ভিটন থেকেও শপিং করে দিয়েছিল। উল্লসিত পরীমণি ব্যয়বহুল এসব জিনিস পেয়ে ফেসবুকে দুবাইয়ের লুই ভিটন স্টোরের সামনে দাঁড়িয়ে ছবিও পোস্ট করেছিলেন, যেটা হয়তো আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন। তো পরবর্তীতে মিতুর সাথে পরীমণির এই যে সময় কাটানোর বিষয়টা, এটা কিন্তু স্বাভাবিকভাবেই গোয়েন্দা নজরদারির মধ্যে পড়ে যায়
এবং পুতুলের সাথে এর ফলশ্রুতিতে আমরা যতটুকু জানতে পারি যে মিতুর বিবাহ বিচ্ছেদের মতো ঘটনাও ঘটে যায়। এবং পাশাপাশি শেখ হাসিনা তখন থেকেই কিন্তু পরীমনির উপর ক্ষিপ্ত ছিলেন এবং আইন শৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছিল সুযোগের অপেক্ষায় থাকতে, যাতে পরীমনিকে আটক করা যায় এবং এই ঘটনার জেরে যেন বিচারের মুখোমুখি করা যায়। তো আমরা পরবর্তীতে দেখতে পেলাম যে বোট ক্লাবে একটি ঘটনা ঘটল। পরীমনি যেহেতু মদ পান করতে অত্যন্ত পছন্দ করেন এবং প্রায়শই তিনি বিভিন্ন ক্লাবে গিয়ে উল্টাপাল্টা ঘটনা ঘটান, তো এগুলো তো গোয়েন্দা সংস্থার লোকরা জানতই। তো সেজন্য আগে থেকেই কিন্তু একটা পরিকল্পনা করা হয়েছিল যে এবার যদি বোট ক্লাবে এসে তিনি কোনো একটা ঘটনা ঘটান, ওইটার জেরে তাকে কিন্তু আটক করা হবে। এবং তাই হয়েছিল এবং বোট ক্লাবের ঘটনার সূত্র ধরেই কিন্তু পরবর্তীতে এই পরীমনিকে ২৭ দিন আটক করে রাখা হয়েছিল এবং কয়েক দফা কিন্তু রিমান্ডেরও নির্দেশ দেওয়া হয়েছিল। তো পরীমনির মামলার তদন্তের ভার কিন্তু তখন দেয়া হয়েছিল পুলিশ কর্মকর্তা সাকলায়েনের উপর। পরীমনি তদন্ত রিপোর্টটাকে আবার নিজের পক্ষে আনার জন্য ওই সময় সেই পুলিশ কর্মকর্তার সাথেও প্রেমের অভিনয় করেছিলেন এবং তাদের ঘনিষ্ঠ মুহূর্তের যে ভিডিও, সেটাও কিন্তু সে সময় ভাইরাল হয়ে গিয়েছিল। তো আসলে পরীমনির গোটা জীবনটাই যদি আমরা অ্যানালাইসিস করি তাহলে দেখতে পারবো যে এটা কিন্তু এ ধরনের বিতর্কতেই কিন্তু ঠাসা। এই পরীমনি ৩ টাকার কাবিনে বিয়ে করেছিলেন নাট্যকর্মী কামরুজ্জামান রনিকে। সেই সংসার ভাঙে ৩ মাসের মাঝেই। এর আগে এক বিনোদন সাংবাদিকের সাথেও পরীমনির প্রেমের সম্পর্ক ছিল। তার সঙ্গে বাগদানও হয়েছিল পরীমনির, কিন্তু বিয়ের আগেই সেই সংসার ভেঙে যায়। এবং এর আগে পরীমনির বিয়ে হয়েছিল, কিন্তু ক্যারিয়ারের কথা চিন্তা করে সে স্বামীকে ছুঁড়ে ফেলে দিয়েছিলেন উচ্চাভিলাষী এই তরুণী। তো অফিসিয়ালি আমরা জানতে পেরেছি যে পরীমনি মোট ৫ জনের সাথে সংসার করেছিলেন। অজপাড়াগাঁয়ের ছেলে ইসমাইল হোসেনকে ২০১০ সালে বিয়ের পর তার ক্যারিয়ারটাকে আরও সামনে এগিয়ে নেওয়ার জন্য তিনি যখন ঢাকায় চলে আসলেন, তখনই কিন্তু তাকে তিনি ডিভোর্স দিয়ে দিলেন। এবং এরপর আমরা দেখতে পেলাম যে তার জীবনে ফেরদৌস কবির, তামিম হাসান, কামরুজ্জামান রনি এবং সর্বশেষ অভিনেতা শরীফুল রাজের আগমন ঘটেছিল, কিন্তু তাদের কারো সাথেই কিন্তু তার সম্পর্ক শেষ পর্যন্ত টেকেনি। তো পরীমনির বিলাসবহুল জীবনযাপন নিয়েও কিন্তু প্রিয় দর্শক আলোচনা সমালোচনা কম হয়নি। চলচ্চিত্রের সাফল্যহীন পরীমনির ধন সম্পদ নিয়েও কিন্তু মানুষের মনে ব্যাপক প্রশ্ন রয়েছে। বনানীর ১৯/এ সড়কের একটি বাড়িতে বিলাসবহুল এক ফ্ল্যাটে তিনি বসবাস করেন এবং ধারণা করা হয় এই ফ্ল্যাটটির আনুমানিক মূল্য ১০ কোটি টাকা। এছাড়াও তার রয়েছে কয়েক কোটি টাকা মূল্যের গাড়ি। তো তার বাড়ি এবং গাড়ির পেছনে যে অর্থ লেগেছে সেটা তার অভিনয় ক্যারিয়ারের সবগুলো সিনেমার পারিশ্রমিক যোগ করলেও কিন্তু সমান হবে না। সুতরাং তার আয়ের প্রকৃত উৎস কি, এটা কিন্তু সহজেই অনুমেয়। তো প্রিয় দর্শক, এবার আবারও ফিরে আসতে চাই পরীমনির সাম্প্রতিক ফেসবুক স্ট্যাটাসটির প্রসঙ্গে। তিনি এখানে দাবি করেছেন যে ছাত্র আন্দোলনের সময় তিনি নাকি ইমোশনালি ব্যবহার হয়েছিলেন। তো প্রিয় দর্শক, তিনি কিভাবে ইমোশনালি ব্যবহার হয়েছিলেন সেটা কিন্তু তিনি এখানে উল্লেখ করেননি। তবে সেটা আজ আমি আপনাদের সামনে উল্লেখ করতে চাই এবং আমি আশা করব যে এটা উল্লেখ করার পরে যারা এই পরীমনির প্রতি এখন নানা ধরনের মায়াকান্না দেখাচ্ছেন, সিম্প্যাথি দেখাচ্ছেন, আশা করি তাদের অবস্থানের পরিবর্তন হবে। তো প্রিয় দর্শক, আপনাদের নিশ্চয়ই মনে আছে কুখ্যাত ডিবির হারুনের কথা। এই হারুন ছাত্র আন্দোলন দমাতে ছাত্র সমন্বয়কদের জোর করে ডিবি অফিসে তুলে নিয়ে গিয়েছিল এবং তাদের থেকে জোর করে বিবৃতি আদায়ের চেষ্টা করেছিল। ওই ঘটনাতে পুরো দেশ এই ডিবির হারুনের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়েছিল। তখন হারুনকে বেইজ্জতি হতে দেখতে পারাটা কিন্তু পুরো জাতির কাছে একটা ঈদের আনন্দের মতো ব্যাপার ছিল। তো সেই ঈদের আনন্দে জাতিকে ভাসিয়ে দিয়েছিলেন এই পরীমনি। পরীমনের সাথে ডিবির হারুনের একটা অবৈধ সম্পর্ক ছিল এবং এমন একটা সময় ছিল যখন হারুন কিন্তু এই পরীমনির সাথে ঘন ঘনই ভিডিও কলে কথা বলতেন এবং ওই সময়টাতে যখন তারা ভিডিও কলে কথা বলতো তখন কিন্তু পরীমনিও স্ক্রিন রেকর্ড করে রেখেছিল এবং সেখান থেকেই কিন্তু হারুনের, যেটাকে এখন বলা হচ্ছে যে তার ৩ ইঞ্চির ভিডিও, সেটা কিন্তু তিনি রেকর্ড করে রেখেছিলেন এবং ছাত্র আন্দোলনের ওই ক্রুশিয়াল সময়টাতে তিনি কিন্তু ছাত্রদের দাবির মুখে বা বিভিন্ন পক্ষের দাবির মুখে তিনি কিন্তু ওটি ফাঁস করে দিয়েছিলেন। যদিও তিনি তার নিজের পরিচয়টি কিন্তু গোপন রেখেই সেটি অনলাইনে ভাইরাল করে দিয়েছিলেন এবং এ কারণেই কিন্তু পরীমনি ওই ঘটনাকে ইঙ্গিত করেই কিন্তু বলার চেষ্টা করছে যে ছাত্র আন্দোলনের সময় সে নাকি ইমোশনালি ব্যবহার হয়েছিল। অর্থাৎ তার ইমোশনকে কাজে লাগিয়ে হোক বা যেভাবেই হোক, হারুনের যে ভিডিওটি তার কাছে ছিল, অর্থাৎ যেখানে হারুন তার নিজের গোপন অঙ্গ শো করেছিল, সেটি কিন্তু তিনি প্রকাশ করে দিয়েছিলেন। তো প্রিয় দর্শক, আপনাদের মনে হয়তো প্রশ্ন জাগতে পারে যে ওই ভিডিওতে যে ওটা হারুন পরীমনির সাথেই যে ওই ভিডিও কলে সে ছিল, তার প্রমাণ আমার কাছে কোথা থেকে আসলো?
তো প্রিয় দর্শক, এক্ষেত্রে আমি একটা কথা আপনাদেরকে বলতে চাই যে হারুন কিন্তু ঘন ঘন এই মার্কিন যুক্তরাষ্ট্রেই সে আসতো, এবং এই মার্কিন যুক্তরাষ্ট্রে তার একজন অন্যতম ক্রাইম পার্টনার রয়েছে যার নাম হচ্ছে জয়নাল। তো এই জয়নালের সাথে সে যখন গাড়ি করে বিভিন্ন জায়গায় ঘুরতো, ওই সময়টাতে কিন্তু সে পরিমণির সাথে অহরহ ভিডিও কলে কথা বলতো, এবং ওই সময়ই কিন্তু এই ভিডিও কলে কথা বলার এক ফাঁকে কিন্তু জানা যায় যে সে এই পরিমণির সাথে ওই ভিডিও কলে, যেটাকে অনেকে বলে থাকে ফোন সেক্স, সেটাও সে করতো। তো এইভাবে জয়নাল এবং জয়নালের বিভিন্ন সূত্রের মাধ্যমেই কিন্তু আমি অত্যন্ত অথেন্টিক সোর্সের মাধ্যমে এই তথ্যটি পাই, এবং আরও বিভিন্ন সোর্স থেকে আমি ভেরিফাই করে এটা নিশ্চিত হয়েছি যে যেই হারুনের যে ভিডিওটি ভাইরাল হয়েছিল, যেটাকে তার 3 ইঞ্চি ভিডিও বলা হচ্ছে, সেটা আসলে বিপরীত প্রান্তে যিনি ছিলেন তিনি পরীমণি। তো প্রিয় দর্শক, মূল কথা হলো পরীমণির মতো নারীরা তারা হারুনদের মতো লম্পট পুরুষদেরকে হানি ট্র্যাপ করে নিজেদের বিত্তশালী করে, এবং সময় সুযোগ মতো সেই ভিডিওগুলোকে তারা ভাইরাল করে দেয়। তো জাতির ক্রান্তি লগ্নে হারুনের সেই ভিডিওটি প্রকাশ করে পরীমণি নিঃসন্দেহে অনেকের মাঝে একটি আনন্দের উপলক্ষ সৃষ্টি করে দিয়েছিল। কিন্তু এখন এই পরীমণি আবার দেখা যাচ্ছে যে তার ফেসবুক স্ট্যাটাসে পতিত স্বৈরাচার আওয়ামী লীগের বয়ান এস্টাবলিশ করতে, দেশকে একটা জঙ্গি রাষ্ট্র হিসেবে প্রতীয়মান করতে এক ধরনের প্রচেষ্টা করছে, এবং তার ফেসবুকের পোস্টটি কিন্তু তেমনই ইঙ্গিত দিচ্ছে। অথচ এই পরীমণি এসব কাজ করার আগে কিন্তু একটাবারও চিন্তা করলো না যে আওয়ামী লীগের সভানেত্রীর হুকুমেই কিন্তু একসময় সে জেল খেটেছিল, এবং শেখ হাসিনার সরাসরি আক্রোশের কারণেই কিন্তু তাকে ৩ দফা রিমান্ডে পাঠানো হয়েছিল। তো এখন মূল কথা হচ্ছে কি, আসলে পরীমনির মতো যারা নারী তারা কিন্তু এইসব অতীতে কি ঘটেছে না ঘটেছে এগুলো তারা বিবেচনা করে না। কারণ দিন শেষে তারা শুধু টাকা বা ফেম এটাকেই কিন্তু কেয়ার করে, এবং এই ধরনের ভয়ঙ্কর নারীর ভয়ঙ্কর খেলাগুলো কিন্তু তাই আমাদেরকে কৌশলের সাথেই কিন্তু মোকাবেলা করা উচিত। তা না হলে কিন্তু আমাদের বিপদ আসন্ন। তো এই ভিডিওটি রেকর্ড করার সময় প্রিয় দর্শক, আমি যেটা জানতে পারলাম যে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকাতে মধ্যরাতের পর থেকে ৭ কলেজের শিক্ষার্থীদের সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ধাওয়া পাল্টা ধাওয়া এবং সংঘর্ষের মতো ঘটনা ঘটেছে। আজ সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস ও পরীক্ষা স্থগিত ঘোষণা করা হয়েছে, এবং ৭ কলেজের সামনে অবরোধ কর্মসূচিও ঘোষণা করা হয়েছে। অর্থাৎ দেশের পরিস্থিতি কিন্তু আমরা দেখতে পাচ্ছি ক্রমেই উত্তপ্ত হয়ে উঠেছে, যা কারো কাছেই কিন্তু কাম্য নয়। আমরা যেন নিজেদের মাঝে এসব বিবাদে জড়িয়ে পতিত স্বৈরাচার আওয়ামী লীগকে কোনো পলিটিক্যাল মাইলেজ নেয়ার সুযোগ করে না দেই, এটাই কিন্তু আমার প্রত্যাশা। প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি পরীমণি ইস্যুকে কেন্দ্র করে বা এই যে শিক্ষার্থীদের নানা দাবি দেওয়াকে কেন্দ্র করে রাজনৈতিক পরিস্থিতি কিন্তু ক্রমেই উত্তপ্ত হচ্ছে। আমরা চাই যে পরিস্থিতি স্বাভাবিক হোক, এবং সব ধরনের অবস্থায় যেন ঠান্ডা মাথায় ডিল করা হয়, এবং এ ধরনের বিবাদে যেন আমরা নিজেদের মাঝে জড়িয়ে না পড়ি। এ প্রত্যাশায় শেষ করছি আমার আজকের এই ভিডিও। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।